আচ্ছা, মনোযোগ সবাই। আজকে আমাদের যেটা আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এর ডেবিট ক্রেডিট নির্ণয়। তোমরা বলেছিলে যে স্যার ডেবিট ক্রেডিট আরেকবার আলোচনা করলে ভালো হয়। তো এটা তোমাদের প্রথম টিউটর পরীক্ষায় এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তারপরেও এটা ডেবিট ক্রেডিট আরেকবার আলোচনা করতেছি। তো আমার হাতে যে শীটটা দেখতেছো, তো সেটা হচ্ছে একটা ডেবিট ক্রেডিট নির্ণয় করার প্রাথমিক শীট। এবং তোমরা জানো যে তোমাদের ক্লাসগুলো সবটা অনলাইন ভিত্তিক করে দেওয়া হয়েছে, তাই না? এখন এই শীটটা আমি ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে লেকচারের সাথে মিল করে এই শীটের আলোকে ডেবিট ক্রেডিট দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এটা সম্পূর্ণ একটা প্রাথমিক শীট, এটা যদি ফলো করো তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করা অনেকটাই ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো 1 নম্বর এন্ট্রিতে দেখো বলা হয়েছে মূলধন সর্বদা ক্রেডিট। মূলধন সর্বদা ক্রেডিট, মূলধন সবসময় ক্রেডিট হয়। আবার এখানে 90% সময় আবার মূলধন ডেবিট হয়ে যায় যখন ক্ষতি হয়। তখন যখন ব্যবসায় ক্ষতি হয় তখন মূলধন কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়। যখন তোমার ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয় সেক্ষেত্রে সর্বপ্রথম যে অঙ্কের এন্ট্রি দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ব্যবসায় বিনিয়োগ অথবা নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু। অনেক অঙ্কে সরাসরি বলা থাকে যে 1 লক্ষ টাকা নগদে নিয়ে ব্যবসা শুরু করা হলো। আবার অনেক অঙ্কে বলা থাকে যে 1 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো। এই প্রথম 1 তারিখের এন্ট্রিটাই হচ্ছে আমাদের মূলধন। আর এই মূলধনের জাবেদাটা হচ্ছে মূলধন সর্বদা ক্রেডিট। তো যে কোনো এন্ট্রিতে দুইটা পক্ষ জড়িত থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট। ডেবিট ছাড়া ক্রেডিট লেখা সম্ভব না, আর ক্রেডিট ছাড়া ডেবিট লেখা সম্ভব না। কারণ হিসাব বিজ্ঞানের নীতি অনুযায়ী প্রত্যেকটা ঘটনার সাথে দুইটা পক্ষ জড়িত থাকে, একটা ডেবিট একটা ক্রেডিট, অর্থাৎ একজন দাতা একজন গ্রহীতা। এই সম্পর্কে অধ্যায় 3-এ ডিটেলস আলোচনা আছে। তবে এইখানে একটা অঙ্কে সহজে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করবা সেটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যেটা বলা হচ্ছে মূলধন সর্বদা ক্রেডিট, এর সাপেক্ষে যদি একটা এন্ট্রি দেখো, যদি এমনটা বলা হয় যে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য সবচেয়ে বেসিক যেটা বিষয় মনে রাখার চেষ্টা করবা সেটা হচ্ছে যাহা আসে তাহা ডেবিট এবং যাহা যায় তাহা ক্রেডিট। তবে এই থিওরি দিয়ে সবসময় ডেবিট ক্রেডিট সমাধান সম্ভব হয় না। কিছু কিছু ক্ষেত্রে ইজিলি হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে আসলো কি গেল কি সেটাই বোঝা যায়, ঠিক আছে? তো প্রথমে যে লেখা হয়েছে মূলধন সর্বদা ক্রেডিট, তো এখানে মূলত তোমাকে বুঝতে হবে যদি আমি ক্রেডিট পেয়ে যাই তাহলে তোমাকে ডেবিট খুঁজতে হবে, আর যদি ডেবিট পেয়ে যাই তাহলে ক্রেডিট খুঁজতে হবে। তো একটু আগে আমি বলে আসলাম যে যখন একটা অঙ্ক শুরু হয় প্রথমে দেওয়া থাকে যে ব্যবসা শুরু করা হলো বা ব্যবসায় বিনিয়োগ করা হলো। তো 1 তারিখের এন্ট্রিটা হচ্ছে কি? মূলধন। 1 তারিখের এন্ট্রি হচ্ছে মূলধন। আর আমাদের এই শীট বলে কি 1 নম্বর এন্ট্রিতে মূলধন সর্বদা ক্রেডিট। মূলধন সর্বদা ক্রেডিট। তো মূলধন যেহেতু, তাহলে 1 তারিখের এন্ট্রি যদি এটা হয় যে ব্যবসা 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে আমরা জানি মূলধন ক্রেডিট। এখন আমাকে খুঁজতে হবে কি? ডেবিট। তো এই জায়গায় যদি খেয়াল করো যেহেতু তুমি ক্রেডিট পেয়ে গেছো, মূলধন হিসাব ক্রেডিট, তাহলে তোমাকে খুঁজতে হবে কি? ডেবিট কোনটা। এখন ডেবিট যদি খুঁজতে হয় তাহলে যাহা আসে, তাহলে তুমি যদি একজন ব্যবসায়ী হিসেবে চিন্তা করো যে তোমার 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো, তো মূলধন হিসাব ক্রেডিট, ডেবিট ছাড়া ক্রেডিট লিখতে পারবা না। তো একটু চিন্তা করো ব্যবসায়ী হিসেবে যে তুমি মূলধন যে দিলা আসলো কি? ব্যবসায় তুমি যে ব্যবসাটা শুরু করলে এই ব্যবসায় কি আসলো? ব্যবসায় নগদ টাকা এসেছে, তাহলে এর সাপেক্ষে যাহা আসে তাহা ডেবিট। তার মানে ব্যবসায় নগদ টাকা আসছে এবং সেটা কি নামে আসছে? বিনিয়োগ বা মূলধন নামে। তাহলে আমরা এর সাপেক্ষে কি লিখতে পারি? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট, ঠিক আছে? এখন এটা তো এই ক্ষেত্রে কাজে লাগলো। আবার অনেক সময়
যারা নতুন নতুন লাইনে উঠেছো তারা বুঝতে পারো যে বিনিয়োগটা কি আসলে মূলধন নাকি। তো তোমাদের সাথে বলবো যে 1 তারিখের এন্ট্রি যদি বিনিয়োগ হয় বা নগদ টাকা, আসবাবপত্র, মালিক যা যা নিয়ে ব্যবসা শুরু করে সবই হচ্ছে মূলধন। 1 তারিখের এন্ট্রিটা হচ্ছে মূলধন। আর মূলধন সর্বদা কি হয়? ক্রেডিট হয় 90% ক্ষেত্রে। ব্যবসায় যদি ক্ষতি হয়ে যায় তাহলে মূলধন কিন্তু অনেক ক্ষেত্রে ডেবিট হয়ে যায়। ঠিক আছে, তো যখন মূলধন ক্রেডিট হবে তাহলে আমাকে দেখতে হবে ব্যবসায় আসলো কি, যেটা আসবে সেটাই হবে ডেবিট। যে কোনো এন্ট্রির খাতিরে যখনই একটা এন্ট্রি পড়বা তুমি যে কোনো একটা তুমি পেয়ে যাবা, একটা হয়তো ডেবিট পাবা নয়তো ক্রেডিট পেয়ে যাবা। তো এই সিটে সম্পূর্ণ বেসিক ভাবে দেওয়া হয়েছে যে তুমি ডেবিট কখন পাবা আর ক্রেডিট কখন পাবা। যখন তুমি ডেবিটটা পেয়ে যাবা তখন তোমাকে দেখতে হবে যাহা যায় তাহলে গেল কি, সেটা হচ্ছে ক্রেডিট। আর যদি ক্রেডিট পেয়ে যাও তাহলে দেখতে হবে আসলো কি, যাহা আসে তাহা ডেবিট। তবে এই ডেবিট ক্রেডিটের সম্পূর্ণ একটা ভাষা আছে নিজস্ব, অর্থাৎ সম্পদ, দায়, দেনা, পাওনাদার। ঠিক আছে, এই ডেবিট ক্রেডিট কিন্তু এমনিতেই হয় না, অনেক ক্ষেত্রে সম্পদ ডেবিট হয়, দায় ক্রেডিট হয়। তো এগুলো সম্পর্কে অধ্যায় 3-এ পূর্ণাঙ্গ আলোচনা আছে। তো আমরা অধ্যায় 3 যখন করব তখন এটার বিশ্লেষণ এবং সম্পূর্ণ ফার্স্ট এন্ড লাস্ট দেখব। তবে তোমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করার খাতিরে আজকের এই ক্লাসটা তোমাদেরকে দেওয়া। তো 2য় নাম্বার এন্ট্রি দেখো, বলা হয়েছে ক্রয় সর্বদা ডেবিট। আর ব্র্যাকেটে দেখো বলা হয়েছে পণ্যের ক্ষতি, বিজ্ঞাপন, পণ্য উত্তোলন, মুনাফাবিহীন বিক্রয় হলে ক্রেডিট। তার মানে বলতে পারো 90% সময়ে ক্রয় ডেবিট হবে। ঠিক আছে, আর 10% সময়ে ক্রয় কি হবে? ক্রেডিট হবে। তবে ক্রয় সর্বদা ডেবিট। এখন যে কোনো ক্রয় থাকতে পারে, পণ্য ক্রয় থাকতে পারে, আসবাবপত্র ক্রয় থাকতে পারে। ক্রয় থাকলেই মনে রাখবা 90% সময় ক্রয় ডেবিট হবে। যখন তোমরা বেসিক্যালি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে গিয়ে এক্সপার্ট হয়ে যাবা তখন তোমাদের কাছে ক্রয় কখন ক্রেডিট হবে বা কোন সময় ডেবিট হবে কোন সময় ক্রেডিট হবে এই সব কিছু তোমাদের খাতিরে ইজি হয়ে যাবে যখন তোমরা একটা ডেবিট ক্রেডিট ধরে নাও ফার্স্ট টু লাস্ট ইনস্ট্যান্ট একটা ডেবিট ক্রেডিট করে শিখে যাবে। আর ডেবিট ক্রেডিট হইলো অ্যাকাউন্টিং এর মেইন বলতে পারো একটা গোড়া। যদি ডেবিট ক্রেডিট না পারো তাহলে অ্যাকাউন্টিং এর অধিকাংশ অঙ্ক 90% ক্ষেত্রে অঙ্ক না পারাটাই সম্ভাবনা বেশি। ঠিক আছে, ক্রয়ের ক্ষেত্রে মনে রাখবা যে ক্রয় সর্বদা কি হয়? ডেবিট হয়। শুধুমাত্র যদি সম্পদ ক্রয় হয়ে থাকে, ঠিক আছে, শুধুমাত্র যদি সম্পদ ক্রয় হয়ে থাকে তাহলে সম্পদের নাম উল্লেখ করে দিতে হবে ওই ক্রয়ের পূর্বে। যদি বলা হয় থাকে যে ক্রয় 5,000 টাকা, তাহলে এখানে সম্পদ ক্রয় করা হয়েছে নাকি পণ্য ক্রয় করা হয়েছে কোনোটাই স্পেসিফিক ভাবে উল্লেখ করা নাই। তাহলে এখানে যেহেতু ক্রয় তার মানে বুঝতে হবে এটা কি? পণ্য ক্রয়। তা যেহেতু ক্রয় সর্বদা, আমাদের শীত কি বলে? ক্রয় সর্বদা ডেবিট। তাহলে আমি ডেবিটটা পেয়ে যাচ্ছি, আমাকে খুঁজতে হবে কি? ক্রেডিট। ক্রেডিট খুঁজতে হলে কি খুঁজতে হবে? যাহা যায়। ঠিক আছে, তো এখন ক্রয় করার ফলে আমার কাছ থেকে কি চলে গেল? নগদ টাকা চলে গেল। আমি যে ক্রয় করলাম যে কোনো জিনিস হতে পারে, ক্রয় করার ফলে মাসবে আমার কাছ থেকে টাকা যাবে। ঠিক আছে না? তো যদি ক্রয় ডেবিট হয় তাহলে ক্রেডিট কি হবে? নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই এন্ট্রির খাতিরে আমরা কি লিখতে পারি? ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তবে ক্রয়ের সাথে আবার সবসময় নগদান হয় না। এই শীটেরই নিচে দেনাদার পাওনাদার সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো সেটা একটু পরে আসতেছি, আগে নগদের বিষয়টা ক্লিয়ার করি। দেখো এই ক্রয়ের সাথে কোনো কথা উল্লেখ করা ছিল না, আবার অনেক সময় উল্লেখ করা থাকে নগদে ক্রয়, নগদে পণ্য ক্রয়, রহিমের কাছ থেকে নগদে ক্রয়, যে কোনো ক্রয় থাকতে পারে। যদি নগদে হয় তাহলে নগদ কথা উল্লেখ করা, নামের সাথে নগদ কথা উল্লেখ করা থাকবে। আর যদি নগদে না হয় তাহলে শুধু নাম থাকবে। এখন এই ক্রয়ের সাথে কোনো কিছু বলা নেই,
শুধুমাত্র ক্রয় আর পণ্য ক্রয় থাকলে আমাকে বুঝতে হবে কি হয়েছে, নগদে ক্রয় করা হয়েছে। বিষয়টা ক্লিয়ার? এরপর আসো 3 নম্বর এন্ট্রিতে বলা হয়েছে বিক্রয় সর্বদা ক্রেডিট। বিক্রয় সর্বদা ক্রেডিট। তো ক্রয় যা বলেছি, বিক্রয় তার সম্পূর্ণ উল্টা পিঠ। ক্রয় সর্বদা ডেবিট হয়, বিক্রয় সর্বদা ক্রেডিট হয়। কিন্তু দেখো ব্র্যাকেটে বলা আছে যে মুনাফাবিহীন বিক্রয় হলে কি হয়, ডেবিট হয়। ঠিক আছে না? তার মানে বলতে পারো 90% সময়ে বিক্রয় ক্রেডিট হয়, আবার মুনাফাবিহীন বিক্রয় থাকলে কি হয়ে যায়, ডেবিট হয়ে যায়। তবে আমরা স্টার্টিংটা যদি করতে পারি তাহলে কখন ডেবিট হচ্ছে কখন ক্রেডিট হচ্ছে সেটা আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। তবে সাহস করে এন্ট্রি পাওয়ার পরে তার ডেবিট ক্রেডিট করা শিখতে হবে, তাহলে মনে একটা সাহস থাকবে। যদি বলা হয় থাকে যে বিক্রয় করে নাও 55,000 টাকা বলা আছে। এখন ক্রয় যেভাবে বলেছিলাম যে ক্রয় সর্বদা ডেবিট হয়, তাই না, আর বিক্রয় সর্বদা ক্রেডিট হয়। তবে এই বিক্রয়ের সাথে যেভাবে ক্রয়ের সাথে কোনো কিছু উল্লেখ করা না থাকলে তোমার নগদে হয়, ঠিক একইভাবে বিক্রয়ের সাথে কোনো কিছু উল্লেখ করা যদি না থাকে তাহলে কি হবে, নগদে বিক্রয়। তাহলে আমরা এই বিক্রয়ের খাতিরে কি বলতে পারি, বিক্রয় করার ফলে আমার কাছে কি আসলো, নগদ টাকা আসছে, তাহলে আমরা বলতে পারি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্লিয়ার বিষয়টা? তো এটা আর আমি লিখছি না, আমি বিক্রয়টা আরো একটু বুঝাই। আবার যেভাবে ক্রয়ের সাথে সম্পদ উল্লেখ করা থাকলে সম্পদের নাম উল্লেখ করে দিতে হয়, এইভাবে বিক্রয়ের সাথে যদি কোনো সম্পদের নাম উল্লেখ করা থাকে তাহলে সম্পদের নাম উল্লেখ করে দিতে হবে। সাপোজ ধরে নাও আসবাবপত্র বিক্রয় হতে পারে, অফিস সরঞ্জাম বিক্রয় হতে পারে, ঠিক আছে। এই সমস্ত বিক্রয়ের সাথে তোমার বিক্রয়ের সাথে যদি সম্পদ থাকে তাহলে ওই সম্পদের নাম উল্লেখ করে দিতে হবে। ক্রয় বিক্রয় ডেবিট ক্রেডিট বুঝেছো কিভাবে করতে হয়, মূলধনটা বুঝেছো। এরপরে 4 নম্বরে খেয়াল করো দেনাদার পাওনাদার। ঠিক আছে, এখন দেনাদার পাওনাদার এই ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। ঠিক আছে, দেখো শীটের দেনাদারের পাশে লেখা হয়েছে দেনাদার সর্বদা ডেবিট, দেনাদার সর্বদা ডেবিট, এবং বলা হয়েছে পরিশোধ করলে ক্রেডিট। দেনাদার সর্বদা ডেবিট, পরিশোধ করলে ক্রেডিট। অনেকেরই দেনাদার পাওনাদার নিয়ে সমস্যা থাকে, যে ভুলে যায় যে দেনাদার কোনটা হবে পাওনাদার কোনটা হবে। ঠিক আছে, তো দেনাদার পাওনাদার খুব ইজিলি ভাবে তোমরা মনে রাখতে পারো। প্রথমে তোমরা ভাবতে পারো যে যে পাবে সে পাওনাদার, যে পাবে সে পাওনাদার, আর যে দিবে সে দেনাদার।